হ্যালো বন্ধুরা, ক্রুজ জাহাজ বলেন আর কন্টেইনার জাহাজই বলেন, এগুলোর মধ্যে এমন কোন ধরনের ইঞ্জিন ব্যবহার করা হয়ে থাকে যে সমুদ্রের এত বড় ঢেউ এবং ঝড়ের মধ্যে দুলতে দুলতে ঢ্যাং ঢ্যাং করে পার হয়ে যায়? কখনো কি ভেবে দেখেছেন এই জাহাজগুলোর ইঞ্জিন কত বড় হয়ে থাকে এবং এগুলোকে বানাতে জাহাজ কোম্পানির কত টাকা খোয়াতে হয়? কোন ধরনের টেকনোলজি দিয়ে এগুলোকে বানিয়ে থাকে? একটি ইঞ্জিন একটি 3 তলা বাড়ির সমানও হয়ে থাকে। কিভাবে জাহাজের মধ্যে এগুলোকে বসানো হয়? এই ইঞ্জিনগুলো চলতে কতটুকু তেল খায়, মানে মাইলেজ কেমন দেয়? 1 কিলোমিটার সমুদ্র পার হতে এরা কত লিটার তেল ঢক করে খেয়ে ফেলে? চলুন আজকে এসব বিষয়গুলো একটু নাড়াচাড়া করা যাক। আশা করছি ভিডিওর শেষ পর্যন্ত পাবো। দেখতে থাকুন অজানা যাত্রা। বিশ্ব রেকর্ড করা এসব দৈত্যকার বিশাল ইঞ্জিনগুলো কয়েক হাজার টন ওজনেরও হয়ে থাকে। এদের আকার এবং উন্নত প্রযুক্তির সাহায্যে এত বিশাল বিশাল জাহাজগুলোকে এগিয়ে নিয়ে যেতে পারে এবং অনেক ভারী পণ্য বহনও করতে পারে। ইঞ্জিন চালিত জাহাজের বিকাশ ঘটতে থাকে 19 শতকের একদম শুরুর দিকে, যখন বড় জাহাজগুলো পাল তোলার জন্য জাহাজ এবং মানুষের শক্তির উপর নির্ভর করত। সামুদ্রিক শিল্পে 1769 সালে জেমস ওয়াট বাষ্প ইঞ্জিনের আবিষ্কার করেন, বিশেষ করে ইঞ্জিন প্রযুক্তিতে বিপ্লব ঘটায়। 19 এবং 20 শতকের প্রথম দিকে জাহাজ চলাচলের জন্য বাষ্প ইঞ্জিন প্রধান উৎস হয়ে যায়। 20 শতক যত এগিয়ে যেতে থাকে, বড় জাহাজগুলো বাষ্প ইঞ্জিনের পরিবর্তে ধীরে ধীরে ডিজেল ইঞ্জিন ব্যবহার করতে থাকে। বাষ্প ইঞ্জিনের তুলনায় ডিজেল ইঞ্জিনগুলো অনেক হালকা এবং খুব কম রক্ষণাবেক্ষণের প্রয়োজন পড়ে। এসব কারণগুলোর জন্য আধুনিক জাহাজগুলিতে ইঞ্জিনগুলো অনেক জনপ্রিয় হয়ে যায়। এই ইঞ্জিনগুলো বাষ্প ইঞ্জিনের তুলনায় অনেক বড় হয়ে থাকে এবং এর পাওয়ার অনেক বেশি হয়ে থাকে। তার সাথে অনেক কম জ্বালানির প্রয়োজন পড়ে এসব ইঞ্জিনে। তার সাথে ভারী জিনিসপত্র খুব সহজেই বহন করতে সক্ষম এই ইঞ্জিনগুলো। ডিজেল ইঞ্জিনের পাশাপাশি বর্তমানের অনেক জাহাজই এখন বিদ্যুৎ এবং প্রাকৃতিক গ্যাস দ্বারাও চালিত হয়ে থাকে। এই ইঞ্জিনগুলো বড় বড় জাহাজগুলোকে খুব অল্প সময়ের মধ্যে এক দেশ থেকে অন্য দেশে নিয়ে যেতে পারে। অনেক সময় দেখে থাকবেন রাস্তা দিয়ে ট্রাকে করে কন্টেনার নিয়ে যেতে। একটি ট্রাকে কিন্তু বেশিরভাগ সময়েই একটি করে কন্টেনার বহন করে নিয়ে যায়। এই জাহাজগুলোতে এমন 1500 থেকে 2000টি কন্টেনার এক দেশ থেকে অন্য দেশে বহন করে নিয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে, এই যে এত হেভি লোড যে ইঞ্জিনের শক্তির ক্ষমতার বলে নিয়ে যায়, এগুলোকে বানায় কিভাবে? আসুন দেখে নেই। জাহাজের ইঞ্জিন বানানোর জন্য সবথেকে প্রথম এবং খুব গুরুত্বপূর্ণ ধাপটিকে বলে ক্র্যাঙ্ককেস। ক্র্যাঙ্ককেস এবং ইঞ্জিনের অন্যান্য পার্টসগুলো একটি বিশেষ ধাতব প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয়। ক্র্যাঙ্ককেস তৈরি করার আগে শ্রমিকেরা কাঁচা লোহা, স্টিল, গ্রাফাইট, ইলেকট্রোড ধাতব শীটগুলোকে একজন প্রকৌশলীর ইনস্ট্রাকশন অনুযায়ী একটি জায়গায় জড়ো করে। এর সাথে সামান্য নির্দিষ্ট পরিমাণে কিছু সিলিকন কার্বাইড দেওয়া হয়। এগুলো ততক্ষণ পর্যন্ত এক জায়গায় করতে থাকে যতক্ষণ পর্যন্ত এগুলো শত শত টনের একটি পাহাড় না হয়ে যায়। এরপরে এগুলোকে একটি চুলার ভিতরে 1500 ডিগ্রি তাপমাত্রায় গলানো হয়। যখন এই সবগুলো উপাদান 1500 ডিগ্রি তাপমাত্রায় পৌঁছায়, তখন এর মধ্যে ম্যাগনেসিয়াম যোগ করা হয়। এরপর এই মিশ্রণগুলো বড় একটি ছাঁচের মধ্যে ঢালা হয়, যার মধ্যে কোয়ার্টজ বালি ভরা থাকে। এই ছাঁচের মধ্যে কয়েক সপ্তাহ রেখে দেওয়া হয় এগুলোকে ঠান্ডা করার জন্য। একবার ঠান্ডা হয়ে গেলে ক্র্যাঙ্ককেস থেকে এগুলোকে সরিয়ে একটি মেশিনে রেখে ঘোরানো হয়, যাতে এর ময়লাগুলো পরিষ্কার করা যায়। ক্র্যাঙ্ককেসটি সম্পূর্ণভাবে পরিষ্কার হয়েছে কিনা এটা নিশ্চিত হওয়ার জন্য লোহার বল ব্যবহার করে একটি শিট পিনিং পদ্ধতির মধ্য দিয়ে যায়। এই দৈত্যাকার ইঞ্জিনগুলোর আরও একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো ক্র্যাঙ্কশ্যাফট, যেটি স্টিল এবং কার্বনের সমন্বয়ে তৈরি করা হয়। ক্র্যাঙ্কশ্যাফট বানানোর জন্য একটি হাইড্রোলিক ব্লো হ্যামার মেশিন ব্যবহার করা হয়। এই পদ্ধতির মাধ্যমে ইঞ্জিনের পার্টসগুলো যেমন দরকার তেমন আকার দেওয়া যায়। এরপরে গরম ক্র্যাঙ্কশ্যাফটগুলোকে হিট ট্রিটমেন্ট দেওয়া হয়, মানে হলো একটি নির্দিষ্ট পরিমাণে এগুলোকে তাপ দিয়ে আবার ঠান্ডা করা হয় এবং পুনরায় এই প্রসেস কয়েকবার চলতে থাকে, যাতে করে ক্র্যাঙ্কশ্যাফটগুলো অনেক মজবুত এবং শক্তিশালী হয়। ঠান্ডা হওয়ার পর এগুলো চলে যায় পিনিং প্রসেসে, যেখানে এর অবাঞ্ছিত অংশগুলোকে কেটে ফেলে দেওয়া হবে এবং নতুনের মতো পরিষ্কার করা হয়। যখন ক্র্যাঙ্কশ্যাফট পিনিং প্রক্রিয়া শেষ হয়,
তখন একে আরও একটি শর্ট পেনিং প্রসেসের মধ্য দিয়ে যেতে হয়, যেখানে এর গঠনকে শক্ত এবং শক্তিশালী করা হবে। এরপরে ক্র্যাঙ্কশ্যাফটকে কম্পিউটারের মাধ্যমে ভালো করে পরীক্ষা করা হয়। যদি একটু এদিক সেদিক হয় তাহলে এটাকে আবার সেম প্রসেসের মধ্য দিয়ে যেতে হয়। এই প্রসেসগুলো সম্পূর্ণ শেষ হওয়ার সাথে সাথে ইঞ্জিনের সব পার্টসগুলো তৈরি হয়ে যায়। এর পরবর্তী পদক্ষেপ আসে ইঞ্জিনের মধ্যে এগুলো ইনস্টল করার বা অ্যাসেম্বল করার প্রথম স্টেপকে বলা হয় বেড প্লেট, যেটি ইঞ্জিনের প্রধান একটি ফাউন্ডেশন হিসেবে কাজ করে থাকে। ফাউন্ডেশন কি যদি বুঝে না থাকেন তাহলে উপরে দেওয়া ভিডিও থেকেও ঘুরে আসতে পারেন। যাই হোক, ফাউন্ডেশন হচ্ছে ইঞ্জিনের প্রধান একটি অংশ, যেটি ছাড়া ইঞ্জিন একদম অপরিহার্য। বেড প্লেটের জায়গায় ক্র্যাঙ্কশ্যাফট এর ম্যাটেরিয়ালগুলো ইনস্টল করা হয়। ক্র্যাঙ্কশ্যাফটকে বেড প্লেটে লাগানোর পরে ফ্রেম বক্সটিকে একসাথে করা হয়। ক্র্যাঙ্ককেসের সাথে লাগানো রডটি পিস্টনের পারস্পরিক গতিকে ঘূর্ণন শক্তিতে রূপান্তর করে। পরবর্তী স্টেপ হচ্ছে সিলিন্ডার ফ্রেম ব্লকের ইনস্টলেশন, যার দ্বারা জ্বালানি পোড়ানোর ধোঁয়াগুলো বেরিয়ে যেতে পারে। ফাইনাল স্টেজ হচ্ছে টার্বোচার্জারের ইনস্টলেশন, যেটির মাধ্যমে বায়ু সংকুচিত করে এবং ইঞ্জিনের আউটপুট বাড়াতে গ্যাস নিষ্কাশন শক্তি ব্যবহার করা হয়। এরপরে ইঞ্জিনটিকে রং করার দরকার পড়ে। রং লাগানোর কারণ যে শুধু ইঞ্জিনটিকে সুন্দর দেখানোর জন্য তা কিন্তু নয়। রং করার মাধ্যমে এর ক্ষয় অনেকাংশে কমে যায় এবং অনেক টেকসই হয়। যাই হোক, একটি জাহাজে প্রতিদিন 63,000 গ্যালন তেল লাগে। একটি জাহাজ যখন 40 কিলোমিটার/আওয়ার স্পিডে চলে তখন সে 1 লিটার তেলে প্রায় 12 কিলোমিটার পথ অতিক্রম করে। সমুদ্রের মাঝখানে অনেক ঝড়ের প্রতিকূল পার করে অন্য দেশে পৌঁছায় একটি জাহাজ। এর মধ্যে একটি বড় অংশ হচ্ছে সোমালিয়ান পাইরেটস। সমুদ্রের মাঝখানে এই সোমালিয়ান জলদস্যুদের সাথে জাহাজগুলো কিভাবে লড়াই করে, এসব সম্পর্কে জানতে চাইলে এই ভিডিওটি দেখতে পারেন। কেমন লাগলো আজকের আয়োজন কমেন্টে লিখে জানাতে পারেন। যদি এমন ভিডিও আপনি পছন্দ করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।